জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ, অন্যদিকে সামনে আসছে তার বিদেশে পালিয়ে যাবার প্রস্তুতির খবর। আর এরই মাঝে জানা গেল ইসলামী ব্যাংককে ধ্বংস করতে শত শত কোটি টাকা মেরে দিয়ে পেছন থেকে কলকাঠি নেড়েছেন শাহাবুদ্দিন। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সমস্ত অপকর্ম ফাঁস হয়ে যাচ্ছে, দৃশ্যপটে আসছে। অলরেডি পেপার পত্রিকা রিপোর্ট শুরু হয়ে গেছে। যেটা আমি বলছি যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় অনেক কিছু হবে না, কিন্তু রাষ্ট্রপতি পদ তার চলে যাওয়ার সাথে সাথে তার এমন গোমর বাজারে আসবে, এমন রহস্য বাজারে আসবে, জনগণ শাহবাগ অবরোধ করতে বাধ্য হতে পারে যে তাকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে। দুই পক্ষের কথা শুনলে মনে হয়, হ্যাঁ, বিএনপির পক্ষের বড় বড় নেতাদের এবং রাষ্ট্রপতির এই কথাগুলো শুনলে কি মনে হয় জানেন? দুজনের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। কে বেশি কৃতজ্ঞ বোঝা যাচ্ছে না। ছুপ্পু সাহেবের প্রতি সালাউদ্দিন সাহেবের এবং বিএনপির নেতাদের ভীষণ কৃতজ্ঞতা। আবার ছুপ্পু সাহেবের কথার মধ্যে বোঝা যায় উনিও বিএনপির প্রতি ভীষণ কৃতজ্ঞ। কি এমন উপকার করলো শাহাবুদ্দিন সাহেব যে বিএনপি এতটা কৃতজ্ঞ? জুলাইয়ের যে তরতাজা তরুণেরা রাজপথে রক্ত দিয়ে দেশটাকে মুক্ত করলো, আপনাদেরকে মুক্ত করলো, আপনাদেরকে গুম থেকে ফেরত আনলো, বিদেশ থেকে ফেরত আনলো, একটা নির্বাচন ব্যবস্থার উপহার দিল, বাক স্বাধীনতা উপহার দিল, মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার অধিকার দিল, তাদের সাথে যে প্রতারণা হয়ে যাচ্ছে, মনে হয় সরকারি দলের নেতৃত্ব সেটা বুঝতে পারেনি। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি একটি বিস্ফোরক তথ্য জনসম্মুখে আনেন। তিনি জানান, ডক্টর ইউনূসকে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাবটি হাওয়া থেকে আসেনি, এসেছে খোদ দেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ভাইরাল নিউজের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বলপত্র শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যখন শেষের দিকে এগোচ্ছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির ময়দানে একটি ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ে। বলা হতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ক্ষমতা ছাড়ার পরপরই দেশ ছেড়ে চলে যাবেন। কেউ কেউ তো এক ধাপ এগিয়ে এমনও দাবি করে বসলেন যে তার বিমানের টিকিট পর্যন্ত কাটা হয়ে গেছে। একটি পরিকল্পিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল তাকে দেশ পলাতক প্রমাণের জন্য। কিন্তু এই সমস্ত জল্পনা আর গুজবের মুখে ছাই দিয়ে ডক্টর ইউনূস এমন এক বিবৃতি দিলেন যা পুরো রাজনৈতিক সমীকরণকে এক নিমিষে পাল্টে দিল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই দেশেই তার জন্ম আর এই দেশেই তার মৃত্যু হবে। তিনি কোথাও যাচ্ছেন না, গুলশানের বাড়িতেই থাকবেন। তার এই একটি মাত্র বাক্য যেন অনেকের সাজানো বাগান তছনছ করে দিল। আর ঠিক এর পরপরই শুরু হলো রাজনীতির নতুন এক দাবা খেলা। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি একটি বিস্ফোরক তথ্য জনসম্মুখে আনেন। তিনি জানান, ডক্টর ইউনূসকে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাবটি হাওয়া থেকে আসেনি, এসেছে খোদ দেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে। খবরটি ছড়ানোর পর রাজনৈতিক বিশ্লেষকদের চোখ কপালে ওঠার জোগাড়। রাজনীতিতে স্মৃতি যে কতটা ক্ষণস্থায়ী এটি তার সবচেয়ে বড় প্রমাণ। একটু পেছনের দিকে ফিরে তাকান। এই বিএনপি একসময় ডক্টর ইউনূসকে নিয়ে কি ধরনের মন্তব্য করত? তাকে রীতিমতো রাষ্ট্রের শত্রু হিসেবে প্রমাণের একটা চেষ্টা ছিল। তার বিরুদ্ধে ডজন ডজন মামলা হয়েছে, তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আর আজ সেই একই দল তাকে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কেন? এর পেছনের কারণটা শুধুই কি সম্মান দেখানো, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় কোনো রাজনৈতিক কৌশল? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে রাজনীতির মঞ্চে অভিনেতাদের মুখোশ বদলের দুটো বাস্তব উদাহরণ আপনাকে দেখাতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতি আসলে কিভাবে চলছে। প্রথম উদাহরণটি হলেন খলিলুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ছিলেন রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। সেই সময় বিএনপির শীর্ষ নেতারা তাকে নিয়ে এমনভাবে কথা বলতেন যেন তিনি দেশের সবচেয়ে বড় শত্রু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো সরাসরি খলিলুর রহমানকে বিদেশি দালাল বলেও আখ্যা দিয়েছিলেন। টক শো, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই একটাই রব ছিল যে এই লোকটা দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সেই খলিলুর রহমান আজ বিএনপির সরকারের মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের একজন। শুধু মন্ত্রী নন, তিনি এখন সরকারের পররাষ্ট্র ও কূটনৈতিক কৌশলের প্রধান স্থপতি। জাতিসংঘে তার ভূমিকা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারতের সাথে যে বাংলাদেশ একসময় মাথা নিচু করে কথা বলতো, সেই বাংলাদেশ আজ চোখে চোখ রেখে সমানে সমান কথা বলছে। তার এই সাহসের পেছনে সবচেয়ে বড় অবদান ওই খলিলুর রহমানের। কালকের বিদেশি দালাল আজ হয়ে গেছেন দেশের সবচেয়ে বড় কূটনৈতিক হিরো। দ্বিতীয় উদাহরণটি আরও চমকপ্রদ।
বিডা বা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আশিকুর রহমানের কথা মনে আছে? এই মানুষটির কাজই ছিল ভিডিও প্রেজেন্টেশন বানিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা, দেশে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করা। কিন্তু এই কাজের জন্য তাকে কি শুনতে হয়েছিল জানেন? বিএনপির কট্টর সমর্থকরা তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকা হকারের সাথে তুলনা করেছিল, যেন দেশের জন্য বিনিয়োগ আনতে যাওয়াটা কোনো লজ্জার কাজ। অথচ আজ সেই একই আশিকুর রহমান একই পদে বহাল আছেন। বিএনপি সরকারের অধীনেই তিনি কাজ করছেন এবং এখন তার সেই কাজকেই সরকারের অন্যতম সেরা পদক্ষেপ হিসেবে বাহবা দেওয়া হচ্ছে। যে কাজ একসময় ছিল উপহাসের পাত্র, আজ সেটাই হয়ে দাঁড়িয়েছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সবচেয়ে বড় হাতিয়ার। এই দুটি ঘটনাই প্রমাণ করে রাজনীতির মঞ্চে কালকের ভিলেন আজ হিরো হতে সময় লাগে না। মুখে এক কথা আর অন্তরে আরেক হিসাব, এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নির্মম বাস্তবতা। এবার আসা যাক আমাদের মূল গল্পে। ডক্টর ইউনূসকে কেন বিএনপি রাষ্ট্রপতি বানাতে চাইছে? বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কি চাইছেন? দলের ভেতরে এখন চরম কোন্দল চলছে। কে বড় পদে যাবেন, কার ক্ষমতা কতটুকু, এ নিয়ে গ্রুপিং এখন প্রায় যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। তারেক রহমান খুব ভালো করেই জানেন দলের ভেতর থেকে কাউকে যদি রাষ্ট্রপতি করা হয় তবে এই কোন্দল আরও ভয়াবহ রূপ নেবে। তাই তিনি চাইছেন এমন একজনকে বঙ্গভবনে বসাতে যিনি সম্পূর্ণ নিরপেক্ষ, যার গ্রহণযোগ্যতা সার্বজনীন এবং যাকে নিয়ে দলের ভেতরে বা বাইরে কেউ টু শব্দটিও করতে পারবে না। আর এই মাপকাঠিতে ডক্টর ইউনূসের চেয়ে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশে দ্বিতীয়টি নেই। তবে শুধু অভ্যন্তরীণ কোন্দল মেটানোই শেষ কথা নয়, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক কূটনীতি ও অর্থনীতির এক বিশাল সমীকরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল জয়ী ব্যক্তিত্ব। বিশ্বমঞ্চে তার যে গ্রহণযোগ্যতা তা অন্য কোনো রাজনীতিবিদের নেই। বাংলাদেশ বর্তমান এক জটিল ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একসময়ের ঘনিষ্ঠ মিত্র ভারত থেকে মুখ ফিরিয়ে বাংলাদেশ এখন চীন, পাকিস্তান এবং তুরস্ক বলয়ের দিকে ঝুঁকছে। এই আন্তর্জাতিক মেরুকরণের সময় পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার সাথে সম্পর্ক ঠিক রাখাটা বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো গার্মেন্টস শিল্প, আর এই শিল্পের সবচেয়ে বড় বাজার হলো ইউরোপ ও আমেরিকা। বিশ্ব ব্যাংক, IMF বা এশীয় উন্নয়ন ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ে ডক্টর ইউনূসের যে ব্যক্তিগত যোগাযোগ বা প্রভাব রয়েছে তা বাংলাদেশের অর্থনীতিকে যে কোনো সংকট থেকে উদ্ধার করতে পারে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণেই বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বৈশ্বিক জলবায়ু তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ দেশে আনার সুযোগ রয়েছে, কিন্তু সেই অর্থ আনতে গেলে আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি মুখ দরকার যার কথায় সারা বিশ্ব ভরসা করবে। ডক্টর ইউনূস ঠিক সেই মুখ, যাকে রাষ্ট্রপতি করা গেলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি এমন এক উচ্চতায় পৌঁছাবে যা অন্য কোনো উপায়ে অর্জন করা সম্ভব নয়। কিন্তু চাইলেই কি সবকিছু এত সহজে হবে? বাস্তবতা এতটাও সরল নয়। তারেক রহমান চাইলেও দলের ভেতরের একটি বড় অংশ এই সিদ্ধান্তের সাথে একমত নয়। তারা ক্ষমতার ভাগ ছাড়তে নারাজ। অন্যদিকে দেশের বড় বড় কর্পোরেট লবি এবং ব্যবসায়ী সিন্ডিকেটগুলোর দিক থেকেও প্রচন্ড চাপ রয়েছে। এইসব চাপ সামলে তারেক রহমান কি শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত অটল থাকতে পারবেন? ডক্টর ইউনূসকে বঙ্গভবনে বসানোর এই পরিকল্পনা কি সত্যি তারেক রহমানের কোনো মাস্টার স্ট্রোক, নাকি দলের ভেতরের কোন্দল আর ক্ষমতার লোভ শেষ পর্যন্ত এই স্বপ্নকে গিলে খাবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ববরেণ্য মানুষকে কি আসলেই এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মধ্যে এনে রাষ্ট্রপতি করা উচিত, নাকি পুরো বিষয়টি বিএনপির আরেকটি রাজনৈতিক চাল মাত্র? সময় বলে দেবে রাজনীতির এই দাবা খেলায় শেষ চালটা কে চালবে এবং বঙ্গভবনের চাবি শেষ পর্যন্ত কার হাতে উঠবে। আমাদের মাননীয় রাষ্ট্রপতি উনি তো নিজের বাসায় চলে আসছে, আপনারা জানেন, অসুস্থ, যার জন্য পদত্যাগ করছে। উনি মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলে, ভুইলা যায়, নিউরোলজিক্যাল প্রবলেম, নার্ভের ব্যাপার হয়ে গেছে আর কি। বয়স হয়েছে তো, নার্ভের কোনো একটা তাত্তুর হয়তো ছিঁড়া গেছে, যার জন্য এরকম হইতে পারে। যাই হোক, চিকিৎসা নিবে। এখন দেশে চিকিৎসা নিবে না বিদেশে চিকিৎসা নিবে? ওনাদের মতো মানুষরা তো বিদেশেই চিকিৎসা নেয়। এখন উনি কবে বিদেশ যাবে সেটা দেখার অপেক্ষায়। এর মধ্যে অনেক কথাবার্তা চলতেছে। আবার ওই থেকে দিল্লি থেকে আমাদের আপাও কিন্তু একটা অডিও বার্তা দিছে, খুব মাইন্ড করছে উনি বলছে এই বিএনপি মুরব্বীদেরকে সম্মান দিতে জানে না। বেগম খালেদা জিয়ার আমলের কথা উনি তুইলা ধরছে, মানে আপা তুইলা ধরছে। ওই টাইমে বি চৌধুরীর সাথে, রাষ্ট্রপতি বি চৌধুরী বিখ্যাত ডাক্তার, আমি একবার গেছিলাম ওনার কাছে, খুবই ভদ্রলোক, মার্জিত, ভদ্র এবং এত মধুর মিষ্টি ভাষী কল্পনা করা যায় না। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে খুঁজা বাই করছিল। উনি রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, ওনাকে জোর করেই আনছে যে আপনি রাজনীতিতে আসেন, ভালো মানুষের রাজনীতিতে আসার দরকার আছে, যার জন্য উনি আসছিল। এবং এই বিএনপি থেকে উনি রাষ্ট্রপতিও হয়েছিল। তারপরে বেশি দিন টিকতে পারে নাই। কারণ কি জানেন, রাষ্ট্রপতির পদটা তো একটা নিরপেক্ষ জায়গা থেকে হয়, কোনো দলের থেকে হয় না। যার জন্য উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যাইতে চায় নাই কবর জিয়ারত করার জন্য। আবার উনি এইটাও বলছিল তখন যে ওইখানে যাইতে হলে তো আমাকে ওই টঙ্গিপাড়াও যাইতে হবে, দুই জায়গায় যাইতে হবে, যার জন্য টিকতে পারে নাই। যার জন্য ওই যে মহাখালী রেলগেট না মগবাজার রেলগেটের ওই মাঝখান দিয়ে একবার দৌড়াইতে হয়েছিল। ওনার পাজামা টাজামা ছিঁড়া ফালাইছিল, তো পাঞ্জাবি ছিঁড়া ফালাইছিল এই বিএনপির ছেলে পেলে। অনেক আগের পুরনো কথা, ওই কথাটাই তুইলা ধরছে আমাদের আপা বলতেছে এই বি চৌধুরীর সাথে ওনারা খারাপ ব্যবহার করছে। আর কার সাথে? প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সাথেও খারাপ ব্যবহার করছে, তাকেও জেলে ঢুকাইছে। ওরা মুরব্বীদেরকে, সম্মানিত মানুষদেরকে সম্মান দিতে জানে না। খালেদা জিয়া ক্ষমতা এসে বদরুদ্দোজা চৌধুরী এবং আমাদের আরেকজন ছিলেন বিশ্বাস সাহেব, দুই প্রেসিডেন্টকে সে তাড়িয়েছে। হ্যাঁ, তার ছেলে এসে
আমাদের বর্তমান প্রেসিডেন্টকে তাড়ালো। এদের অভ্যাসটাই এরকম, এরা মানুষকে সম্মান দিতে জানে না। আর কতটা সম্মান দিবে? দেখেন, রাষ্ট্রপতি পদ থেকে চলে যাওয়ার পরও তো ওনার সুযোগ সুবিধা সব কিছু রাখছে, ওনার সিকিউরিটি থেকে আরম্ভ করে বেতন ভাতা সব কিছুই চলমান। এমন একজন মানুষ এই রাষ্ট্রপতি, যাকে আইনের আওতায় আনা যায় না, আর কি সম্মান দিবে? হ্যাঁ, আমাদের সালাউদ্দিন সাহেব বলছে, ওই যে আবার সেই সংবিধানে লেখা আছে, কোথায় জানি লেখা আছে সংবিধানের, যে রাষ্ট্রপতি আইনের বাইরে, রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যাবে না। কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কি শুনছি ভাই ব্রাদার, আইন সবার জন্য সমান। কিন্তু এখানে তো সমান না। দুই পক্ষের কথা শুনলে মনে হয়, হ্যাঁ, বিএনপির পক্ষের বড় বড় নেতাদের এবং রাষ্ট্রপতির ওই যে ছোট্ট একটা ইন্টারভিউ আছে অডিও কলের, এই কথাগুলো শুনলে কি মনে হয় জানেন? দুজনের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। কে বেশি কৃতজ্ঞ বোঝা যাচ্ছে না। ছুপ্পু সাহেবের প্রতি সালাউদ্দিন সাহেবের এবং বিএনপির নেতাদের ভীষণ কৃতজ্ঞতা। আবার ছুপ্পু সাহেবের কথার মধ্যে বোঝা যায় উনিও বিএনপির প্রতি ভীষণ কৃতজ্ঞ। কি এমন উপকার করলো শাহাবুদ্দিন সাহেব যে বিএনপি এতটা কৃতজ্ঞ? এতটা কৃতজ্ঞতা তো ওনারা আমার মনে হয় জুলাই প্রতিও দেখাচ্ছে না, যতটা কৃতজ্ঞতা দেখাচ্ছে ছুপ্পু সাহেবের প্রতি। নিশ্চয়ই বের হওয়ার সময় না কোন একটা সমঝোতা হয়েছে। হ্যাঁ, সমঝোতা যদি না হইতো, এই অডিও কলটা তো আপনারা শুনছেন ছুপ্পু সাহেবের, ওইখানে ওই সাংবাদিক কিছু প্রশ্ন করছে, ওই প্রশ্নেরই জবাব দিচ্ছিল উনি কি বলতেছে, সংবিধানের 51 অনুচ্ছেদের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে রাষ্ট্রপতির বিচার করা যাবে না। আর এনসিপির ওরা আমার কাছে তো শপথ নিছে, আমি তো ওদেরকে উপদেষ্টা বানাইছি। আর বিচারের প্রশ্ন যখন সাংবাদিক তুললো তখন বলতেছে, ধর কিসের বিচার, 51 অনুচ্ছেদ পড়া নেন। হ্যাঁ, পড়তে বলছে সবাইকে ওই সংবিধান, সবাই সংবিধান পড়া শুরু করছে। সংবিধানের মধ্যে এমন কিছু কি আসলেই লেখা আছে যে উনি বিচারের ঊর্ধ্বে? তাহলে ভাই এরশাদ সাহেবের বিচার কেমনে হয়েছিল? উনিও তো প্রেসিডেন্ট ছিল, তাই না? 5 বছর জেল খাটছে তো এরশাদ সাহেব। কিভাবে জেল খাটলো? ওনার টাইমে কি এই সংবিধান ছিল না? ওই একই সংবিধান তো এখন। নিশ্চয়ই বিচার করা যাবে ভাই। হ্যাঁ, বড় বড় যারা বোদ্ধা, যারা সংবিধান বুঝে, তারা কিন্তু এখন মুখ খুলতেছে। শিশির মনির সাহেব বলছে, অ্যাডভোকেট স্বাধীন মালিক সাহেব বলছে, ওনারা স্পষ্ট ভাষায় বলছে 51 অনুচ্ছেদের 2 এর মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে উনি রাষ্ট্রপতি হওয়ার আগে, হ্যাঁ আগে যেসব অন্যায় করছে, যদি কোনো অপরাধ কইরা থাকে সেটার অবশ্যই বিচার হইতে পারে। আর এখন যে উনি রাষ্ট্রপতির পদ থেকে সরে আসছে, এখন যদি উনি কালকে একটা বিরাট বড় অন্যায় করে, কাউকে যদি দুনিয়া থেকে সরায় দেয়, নিজের হাতে প্রমাণ থাকে, বিচার হবে না? কেন বিচার হবে না? আইন সবার জন্য সমান। কিন্তু কেন ওনারা এভাবে কথা বলতেছে? বেহুদা একটা ব্যাপার, তাই না? এভাবে কেন তারা উত্তর দিতেছে? আমাদের যে আইনমন্ত্রী আছে উনি আবার অন্যরকম একটা কথা বলছে যে হ্যাঁ, ওনার যদি আগে কোনো অপরাধ থাকে সেগুলো বিচার হইতে পারে, কিন্তু দেখতে হবে এই বিচারটা কারা দিতেছে, অভিযোগটা কারা করতেছে, এই মামলাটা কারা করতেছে, তারা কারা, সেটা আগে দেখতে হবে। অর্থাৎ উনি বুঝাইতে চাইছে যারা এই মামলা টামলা করতে চাইতেছে, ওনার বিরুদ্ধে কথা বলতেছে, তাদের দাড়ি টুপি আছে কিনা, এমন কিছু বুঝাইতে চাইলো কিনা বুঝলাম না। কারণ উনি ওইটা দেখতে চাইতেছে কারা মামলা করবে সেটার উপরে নির্ভর করে ওনার বিচার হবে কি হবে না, ওনাকে মামলার আওতায় আনবে কি আনবে না, হাবি যাবি কথা। ওই আপাই তো বলতেছে ওনাদের অতীতের কথা, অতীতে ওনারা ওনাদের রাষ্ট্রপতিদের সঙ্গে কি ব্যবহার করছে, আপাতত সেটা নিয়েই কান্নাকাটি করতেছে, দুঃখ প্রকাশ করতেছে। তো এত বড় অন্যায় হইতেছে, ছুপ্পু সাহেবের সরাই দিল, এইটা নিয়ে এত কথা হওয়ার তো কিছু নাই। ওনার তো সইরা যাওয়ার কথা ছিল আরো 25-24 মাস আগে। এতদিন যে উনি ছিল, কি উপকারটা করলো, কেন এত কৃতজ্ঞতা, এইটুক নিয়ে কথা বইলা ভিডিওটা শেষ করুন ভাই। কেউ কারো প্রতি কোনো কৃতজ্ঞ না ভাই, সব হইলো চালাকি। ওই যে অ্যাকশনের রিয়াকশন, আমি যদি বলি নেন আপনি বলবেন দেন, আমি যদি বলি নে বেটা আপনি বলবেন দে বেটা। এখন এইভাবে কেন কথা বলতেছে জানেন? যেন বিরোধী দলের রাগ উঠাইবার জন্যই তো এই কথাগুলো বলতেছে। কিসের আবার মধুর সম্পর্ক? কেন এই মধুর সম্পর্ক হবে ছুপ্পু সাহেবের সঙ্গে? স্বয়ং আওয়ামী লীগের মানুষের সাথেই তো ছুপ্পু সাহেবের ভালো সম্পর্ক ছিল না। উনি যখন প্রেসিডেন্ট হয়েছিল কেউ মাইনা নিতে পারে নাই, মাইনা নিতে বাধ্য হয়েছে কেন? ওই যে শেখ রেহানার কারণে আর এস আলমের কারণে। কারণ বোন যদি আবার বিগড়া যায়, শেখ রেহানা যদি বিগড়া যায়, যদি প্রধানমন্ত্রী হইতে চায়, এই আওয়ামী লীগের ভিতরে দুইটা দল ছিল, একটা দল ছিল কিন্তু শেখ রেহানার, ওই পক্ষ থেকেই কিন্তু রাষ্ট্রপতি হয়েছিল এই ছুপ্পু সাহেব। কিন্তু জুলাই এত বড় পরিবর্তনের পরে ওই প্রেমটা দেখাবে বিএনপি? নিশ্চয়ই না। বিএনপি এ ধরনের কথাবার্তা কেন বলতেছে? যেন সবাই রাগ উঠলে কি করবেন? আপনি মামলা ঠুকে দিবেন, বেশ কয়েকটা মামলা ঠুকতে হবে। সবাই মিলে যদি মামলা ঠুকে, তাহলে তো আর বিদেশ যাইতে পারলো না কে? ছুপ্পু সাহেব। হয়তো ওনারা ভিতরে কথা দিছিল আপনাকে বিদেশে পাঠাই দেবো, চিকিৎসার জন্য আপনি যাইতে পারবেন, কোনো অসুবিধা নাই, সিগনেচার করেন, তখন হয়তো কথা দিছে। এখন ওই কথা ঘুরাইতে তো পারে, কোনো ব্যাপার না। ওনারা তো সবসময় কথা দিয়ে কথা ঘুরায়। গণভোটের রায়ের কথা কি বলছে? যে আমরা তখন একটু অভিনয় করছি, চালাকি করছি জাতীয় ভোট পাওয়ার জন্য। ওনারা এভাবেই তো কথা ঘুরায়, ওনার সঙ্গে কথা ঘুরাবে। ছুপ্পু সাহেবকে যা কথা দিছে ওই কথা রাখবে না। ওনারা এইসব কথা বইলা সবাই রাগ উঠাই দিছে। আর ছুপ্পু সাহেব নিজেও ভাই যেভাবে কথা বলছে, ধুর কিসের বিচার, এতে কিন্তু ভাই রাগ উঠবে। ওই যে বললাম অ্যাকশনের রিয়াকশন, দেখবেন অনেকগুলা মামলা হবে। আর এই মামলাগুলা হইলে উনি আর বিদেশে চিকিৎসা নিতে যাইতে পারবে না। সরকার বলবে আমরা কি করুম, এখন তো ভাই মামলা টামলা আপনার, দেখি কি করা যায়। এইভাবেই ধীরে ধীরে ছোট করে আনবে ওনার পৃথিবী। হ্যাঁ ভাই, উনি যাইতে পারবে না। আর কোনো কারণে যদি উনি চলে যায়,
তাহলে আপনারা কাগজে কলমে লেখা নেন, এই জুলাই আমাদের কিচ্ছু হবে না, এই জুলাই কোনো স্বীকৃতি আমরা পাবো না। না যত রকম গন্ডগোলি করেন না কেন ওনারা সামলাবে, জানি না কোথায় পাইছে ওনারা এত জোর। আসলে হয়েছে কি জানেন, রাজনীতির মধ্যে না জোর যার মুল্লুক তার, এটা হয়ে গেছে। আপনাকে দুর্বল পাইলেই না ঠাইসা ধরবে। যদি ওনারা ওনাদের গায়ের জোরটা দেখাইতে পারে, গায়ের জোর বলতে আমি মারামারি বুঝাচ্ছি না, ধরেন একটা মহাসমাবেশ তো লাগবেই এই জুলাইয়ের জন্য। হ্যাঁ ভাই, পুরা ঢাকা শহর ব্লক করে দিয়ে একটা মহাসমাবেশ করতেই হবে, দেখাই দিতে হবে যে হ্যাঁ মানুষ স্বাধীনতা চায়, মানুষ বাঁচতে চায়, মানুষ ওই আগের মতো কৃতদাস হইতে চায় না, এটা বুঝাই দিতে হবে। যতক্ষণ না বুঝাই দিতে পারবে ততক্ষণ কোনো কিছু আদায় হবে না। সবাই অপেক্ষায় থাকেন, হতাশ হবার কিছু নাই। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।